এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা জানো যে আরআরবি গ্রুপ ডি যে পরীক্ষা তোমাদের আসন্ন 2 থেকে 3 মাসের মধ্যে হতে চলেছে, তার একটা সিরিজ আমাদের এডুকেটাম চ্যানেলে চলছে। কিসের সিরিজ চলছে না, জিকে তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স। আরআরবি গ্রুপ ডিতে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা ইম্পর্টেন্ট, যারা আগে প্রিভিয়াস ইয়ারে পরীক্ষা দিয়েছো তারা নিশ্চয়ই জানো। তো সেটাকে মাথায় রেখেই আমি তোমাদের জন্য স্পেশাল যে 20 মার্কস তোমাদের জন্য বরাদ্দ আছে আরআরবি গ্রুপ ডিতে স্পেশালি, তো তোমাদের এই ক্লাসটা করাচ্ছি। আজকে আমাদের সেট 3 ক্লাসটা হবে। তার সাথে একটা কথা বলে রাখি, এটা যে শুধু আরআরবি গ্রুপ ডিতে কাজে লাগবে এরকম তো নয়। এনটিপিসি বা আদার্স যা এক্সাম আছে সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের বিশাল একটা রোল আছে। তো কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পড়তে থাকো, আমার সাথে পড়তে থাকো, আদার্স অন্যান্য বই ফলো করতে থাকো। কারেন্ট অ্যাফেয়ার্সে যদি মাস্টার্স হতে হয় বা মাস্টার তোমাকে যদি সফল হতে হয় পরীক্ষায়, তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স তোমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রোল পালন করে এবং তোমাকে সেটা মানতেই হবে। ক্লিয়ার? তো আমাদের চ্যানেলে ম্যাথামেটিক্সের উপর, জিআই বা তোমার জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে ম্যারাথন, তো এর উপর একের পর এক ক্লাস আসছে এবং হতে পারে কোনো কোনো জিনিসে এখনো ক্লাস আসেনি, সেটাও কিন্তু আসবে। তোমরা আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো যদি সফলতা পেতে চাও। চলো আর বেশি কথা না বলে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের বিষয়ে একটু বলে দিই। আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের যা ক্লাস হবে সেটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে তার পিডিএফ পেয়ে যাবে এবং তার লিঙ্কও পেয়ে যাবে। ক্লিয়ার? চলো বেশি কথা না বলে এবার আমরা আজকের প্রথম কোয়েশ্চেনে চলে আসি। টপ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু তোমাদের জন্য আনছি, তোমরা দেখছো এবং কমেন্টও করছো যে স্যার আরও কিছু বেশি করে ক্লাস আনুন। তো সেই জন্য তোমাদের জন্য অবশ্যই আমরা চেষ্টা করছি যতটা ভালো লেভেলের ক্লাস আনা যায় বা প্র্যাকটিস সেট আনা যায় সেটা চেষ্টা করবো, তোমরা আমাদের সাথে থাকো। চলো আজকের প্রথম কোয়েশ্চেনটা কি আছে দেখি। প্রথম কোয়েশ্চেনটা আছে যে সামরিক যে যুদ্ধ, যে মহড়া মৈত্রী 2025 একটা মহড়া হয়েছে, সামরিক মহড়া, সেটা ভারত আর কোন দেশের মধ্যে পরিচালিত হয়েছে, কবে? 2025 সালে। তোমরা জানো যে সামরিক যে মহড়াগুলো হয়ে থাকে দুটো দেশের মধ্যে সামরিক যে বন্ধুত্ব বা বিভিন্ন যে কম্পিটিশন, সেই কম্পিটিশনকে আরো উন্নত করার জন্য, বন্ধুত্ব মৈত্রী স্থাপন করার জন্য এই ধরনের আমরা সামরিক মহড়া করে থাকি প্রতি ইয়ারে বিভিন্ন দেশের সাথে। তো তারই মধ্যে একটা সামরিক মহড়ার নাম হচ্ছে মৈত্রী 2025, যেটা ভারত আর কোন দেশ অংশগ্রহণ করেছে সেটা তোমাদের বলতে হবে। ক্লিয়ার? দেখো 2025 সালে উত্তরটা বলবো। 2025 সালে এই যে মহড়াটা হয়েছিল এটা হয়েছিল মেঘালয়। যারা কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করেছে 2025 সালে, সেটা হচ্ছে মেঘালয়ের উমরই বলে একটা জায়গায়, সেখানে এই মহড়াটা হয়েছিল। এবার কোন দেশের সাথে হয়েছিল না, উত্তরটা যারা ডি বলবে থাইল্যান্ড যারা উত্তর করছো তারা একদম ঠিক করবে। ইন্ডিয়া আর থাইল্যান্ডের মধ্যে মৈত্রী 2025 সামরিক একটা যৌথ মহড়া হয়েছে। ক্লিয়ার? আমরা চায়নার সাথেও করে থাকি, আদার্স দেশের সাথেও করে থাকি। দেখো এবার যদি ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, মায়ানমার এইসব দেশগুলোর সঙ্গে যদি বলি তাদের সঙ্গে কি হয়েছে, অবশ্যই মায়ানমারের সঙ্গে আমাদের একটা হয়ে থাকে IMBEX, ইমবেক্স, এই একটা মহড়া হয়ে থাকে। এটা ইমবেক্স। ক্লিয়ার? আচ্ছা, শ্রীলঙ্কার সঙ্গে হয়ে থাকে তোমার শক্তি বলে একটা, তোমার শক্তি হবে না তো, শ্রীলঙ্কার সঙ্গে একটা হয়ে থাকে সেলিনেক্স, SLINEX, সেলিনেক্স, সেটা একটা হয়ে থাকে। ঠিক আছে? আচ্ছা, ইন্দোনেশিয়ার সাথেও আমরা মহড়া করে থাকি। ইন্দোনেশিয়ার মানে গারুদা, GARUDA, গারুদা শক্তি। ঠিক আছে? গরুদা শক্তি, এটাও হয়ে থাকে। আচ্ছা, শ্রীলঙ্কার সঙ্গে শক্তিও হয়ে থাকে, ভুল বলছি, শ্রীলঙ্কার সঙ্গে শক্তি বলে একটা এক্সারসাইজ, সেটাও হয়ে থাকে। সেলিনেক্স, শক্তি, এই এক্সারসাইজগুলো হয়ে থাকে। ইন্দোনেশিয়ার সঙ্গে হচ্ছে গারুদা শক্তি, এই এক্সারসাইজগুলো হয়ে থাকে। তো এরকম এক্সারসাইজ আমরা করে থাকি প্রত্যেক বছরই। তো এটার যে উত্তর হবে সেটা হবে থাইল্যান্ড, উত্তর ডি হবে। ক্লিয়ার? চলো আমরা একটা ছবির মাধ্যমে তোমাদের একটু এক্সারসাইজগুলো দেখিয়ে দিই। দেখো এক্সারসাইজের শেষে আমাদের ইন্ডিয়ার দেখো পতাকা আছে, তো এক্সারসাইজের একটা যৌথ ছবি, সেই ছবি এখানে দেখিয়ে দিয়েছি। ক্লিয়ার? বিভিন্ন, চলো আমরা চলে আসি নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে। নেক্সট কোয়েশ্চেন বলছে 2025 সালেরই কোয়েশ্চেন। 2025 সালে আগস্ট মাসে ঘোষিত হয়েছে যে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ফ্লাওয়ারিং ম্যান, এটা একটা স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, নন ফিচার ফিল্ম। ঠিক আছে? নন ফিচার ফিল্মে সেই পুরস্কার ক্যাটাগরি মানে সেরা পুরস্কার জিতেছে। এটা কে পরিচালনা করেছে? ঠিক আছে? এই দেখো এই ধরনের কোশ্চেনগুলো 2025 সালে তোমরা প্রিভিয়াস ইয়ারেও পাবে, সেটা গ্রুপ ডি হোক, এনটিপিসি হোক, ALP হোক, JEE হোক, যে কোনো রেলের পরীক্ষা তোমরা এই ধরনের কোশ্চেনগুলো পেয়ে থাকবে প্রিভিয়াস ইয়ারে। তো 2025 সাল, 26 সালে গ্রুপ ডি পরীক্ষা হবে, 25 সাল অবভিয়াসলি ইম্পর্টেন্ট। তো দেখো এদের মধ্যে কে পরিচালক ছিলেন, এই যে সিনেমাটার কথা বলছি নন ফিচার ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলেন। তো নন ফিচার ফিল্ম ক্যাটাগরি যেগুলো জেনারেলি মেন উদ্দেশ্য এটাই যে 40 থেকে 90 মিনিটের ফিল্মটা হয় পূর্ণ দৈর্ঘ্যের ফিল্ম, যার মধ্যে একটা বার্তা থাকে, যার মধ্যে একটা পিকচারাইজ জিনিস ফুটে ওঠে। 40 থেকে 90 মিনিটের একটা পূর্ণ দৈর্ঘ্যের ফিল্ম।
ক্লিয়ার? তো 25 সালে এর যে পরিচালক ছিলেন, যারা অপশান সি করছো না, সৌম্যজিৎ ঘোষ দস্তিদার, তো তেনার যে পরিচালিত যে ছবি সেটা হচ্ছে কিন্তু সেরা নন ফিচার ফিল্ম হয়েছিল। এবং ওই 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হয়েছিলেন আমাদের এসআরকে জওয়ান মুভির জন্য। নিশ্চয়ই জানো যে জওয়ান মুভি কতটা হিট, তো সেই এসআরকে হয়েছিলেন সেরা অভিনেতা হয়েছিলেন। এবং যেটা নন ফিচার ফিল্ম ক্যাটাগরিতে যে পরিচালক ছিলেন সেটা হচ্ছে সৌম্যজিৎ ঘোষ দস্তিদার। তো সিনেমার নাম হচ্ছে ফ্লাওয়ারিং ম্যান। তো এগুলো তোমাদের মনে রাখতে হবে, 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্সের একবার টপ কোয়েশ্চেন, তোমরা এগুলো মনে রাখতে হবে। তাহলে উত্তর হবে সি। চলো আমরা একটু ছবিটা যদি তোমরা দেখে নিই, পরিচালক হিসাবে ইনি হচ্ছেন ছবির পরিচালক ছিলেন, নন ফিচার ফিল্ম সেরা ক্যাটাগরির যে পুরস্কার ইনিই জিতেছেন। ক্লিয়ার? চলো একটু দেখে নাও। তারপর আমরা চলো 3 নম্বর কোয়েশ্চেনটায় আসছি। 3 নম্বর কোয়েশ্চেনে দেখো, রাষ্ট্রীয় বিজ্ঞান পুরস্কার 2025-এর অধীনে কোন বিশিষ্ট বিজ্ঞানীকে মরণোত্তর বিজ্ঞান রত্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে? এটাও একটা পুরস্কার রিলেটেড, কিন্তু এটা হচ্ছে কি বিষয়, কোন একজন বিজ্ঞানীকে বিজ্ঞান রত্ন পুরস্কার দেওয়া হয়েছে। 4টে অপশন পড়ে নাও, 4টে অপশন তোমাদের জন্য দেওয়া আছে। কোনটা মনে হচ্ছে তোমাদের, তোমরা আগে নিজেরা ট্রাই করো, করার পর আমি উত্তর দিচ্ছি। এখানে দেখো এতক্ষণে যারা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছো নিশ্চয়ই, তাহলে উত্তর হচ্ছে অপশন বি। যারা করছো না, এম.এস. স্বামীনাথন, এই নামটা নিশ্চয়ই পরিচিত। যারা স্ট্যাটিক জিকে পড়ো, যারা ভূগোল পড়ো, সবাই জানো এম.এস. স্বামীনাথন, যিনি হচ্ছেন সবুজ বিপ্লবের জনক, ভারতের সবুজ বিপ্লবের যিনি জনক তিনি হচ্ছেন এম.এস. স্বামীনাথন। শুধু এইটুকু ডেটা তোমাকে মনে রাখলে হবে না, আরও কিছু ডেটা তোমাকে মনে রাখতে হবে। কি না, 2024 সালে এম.এস. স্বামীনাথনকে দেওয়া হয়েছিল কি বলতো, ভারতরত্ন পুরস্কার। যারা পড়েছো তারা জানো, একটু পরিচিত, ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তিনি সবুজ বিপ্লবের জন্য ডক্টর এম.এস. স্বামীনাথন। তো তেনাকে মরণোত্তর দেওয়া হয়েছে বিজ্ঞান রত্ন পুরস্কার। ক্লিয়ার? প্রশ্নটা উত্তর হয়ে গেল বি। আচ্ছা, এবার অধ্যাপক সি.এন. রাও, ইনিও তোমরা চিনে থাকবে, ইনি একজন ন্যানো টেকনোলজিস্ট, এবং রসায়নবিদ। ওভারঅল 2013 সালেও এনাকে কি দেওয়া হয়েছে, ভারতরত্ন। ইনিও পেয়েছেন কিন্তু ভারতরত্ন। ক্লিয়ার? 2013 সালে। আর অপশন ডি এ যিনি আছেন, এপিজে আব্দুল কালাম, তো তোমরা সকলেই জানো মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয়, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, এনাকে বলা হয় মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। তার পাশাপাশি ইনি ছিলেন ভারতের 11তম প্রেসিডেন্ট, ছিলেন। সবাই জানো এপিজে আব্দুল কালাম স্যারের নিশ্চয়ই নাম জানো, যে 11তম প্রেসিডেন্ট ছিলেন। এবং ইনিও কিন্তু ভারতরত্ন পুরস্কার এনাকেও দেওয়া হয়েছে, ভারতরত্ন পুরস্কার। ক্লিয়ার? তো এই হচ্ছে তোমার উত্তর কি হবে, অপশান তাহলে বি হবে, এম.এস. স্বামীনাথন, যাকে বিজ্ঞান রত্ন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। চলো আমরা দেখি এর পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন দেখো তোমাদের জন্য, প্রশ্নটা এটা দেখো আমাদের একবারে কালচারাল বিভাগ থেকে, ডান্সের বিভাগ থেকে নেওয়া হয়েছে। এই ধরনের কোশ্চেন তোমরা প্রিভিয়াস ইয়ারে অনেক পাবে। দেখো একটা ডান্সের কথা এখানে বলা হয়েছে, ডান্সের নাম হচ্ছে স্যান্ডল ডান্স। একটু অড টাইপের তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস ইয়ারও দেখবে অড টাইপের কোশ্চেন এখানে এসে যায়। তুমি সেখানে একটা যদি টিক করতে পারো, একটা যদি ঠিক করতে পারো, তুমি কয়েক হাজার ছেলেকে বিট করে ফেলবে, তাই তো? দেখো যা কম্পিটিশন। তো 4টে অপশন দেখো, এই যে স্পেশাল ডান্সটা, এটা কোথাকারের ডান্স? 4টে অপশন, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, লাদাখ না কর্ণাটক। এটা হচ্ছে কোনটা উত্তর হবে। তো উত্তর করার চেষ্টা করো, কি হবে উত্তর? উত্তর হচ্ছে অপশন সি, লাদাখ। লাদাখের এটাকে বলা হয় রয়্যাল ডান্স, ROYL, রয়্যাল ডান্স অফ লাদাখ। মনে রাখবে এটা কিন্তু, হ্যাঁ, রয়্যাল ডান্স অফ লাদাখ। তো লাদাখের রয়্যাল ডান্স বলা হয় এটা স্যান্ডল তোমার ডান্সকে। ক্লিয়ার? এটা তুমি একটা প্রশ্ন হতে পারে যে রয়্যাল ডান্স অফ লাদাখ এদের মধ্যে কোনটা, 4টে তোমাকে ডান্সের নাম বলে দিল। ক্লিয়ার? তো উত্তর হচ্ছে অপশান এখানে সি হবে। এবার যদি উত্তরাখণ্ডের দিকে দেখি, ওখানে একটা বিখ্যাত নাচ তুমি পড়ে থাকবে, ঝোড়া, আমার যতদূর মনে পড়ছে সেটা একটা নাচ, তোমার ডান্স আছে। কর্ণাটকের ক্ষেত্রে আছে ইয়াকসাগানা, এটা হচ্ছে কর্ণাটকের একটা স্পেশাল ডান্স আছে। ঠিক আছে? তো এই ধরনের তোমাকে জিনিসগুলো মনে রাখতে হবে। এই ধরনের ডান্স হচ্ছে অপশান সি হবে রাইট অ্যান্সার। চলো আজকের 5 নম্বর কোশ্চেন কি? 5 নম্বর কোশ্চেনটাও দেখো একটু ইতিহাস নির্ভর কোশ্চেন, কারণ দেখো জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তোমাদের ইতিহাস, ভূগোল, পলিটিক্স, স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স তো একটা পোর্শন রয়েইছে, তো সবই আছে। তো তোমাকে কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শন বেশি থাকলেও বাকিগুলোকেও পড়ে যেতে হবে, তাই না? তো ইতিহাস থেকে কোশ্চেন দিয়েছি যে গোলকোন্ডা ফোর্ট এটা কোন রাজবংশের শাসনকালে নির্মিত। দেখো গোলকোন্ডা ফোর্ট কোথায় অবস্থিত, খুব ইজি লেভেলের কোশ্চেন, রেলের ক্ষেত্রে খুব ইজি লেভেল কোশ্চেন, সবাই উত্তর দিয়ে দেবে। প্রশ্নটা হচ্ছে এই গোলকোন্ডা ফোর্ট কোন রাজবংশের সময় নির্মিত হয়েছিল? 4টে অপশন তোমাদের দেখো, কাকাতিয়া ডাইনাস্টি নাকি গুপ্তা, চালুক্য নাকি মৌর্য। 4টে অপশন তোমাদের জন্য। কি বলো উত্তর কি হবে? উত্তর হচ্ছে যারা অপশন ডি করবে, কাকাতিয়া ডাইনাস্টি, যে রাজা ছিলেন রাজা রুদ্র প্রতাপের সময় তোমার কাকাতিয়া ডাইনাস্টির আন্ডারে, তার সময় নির্মিত হয়েছিল গোলকোন্ডা ফোর্ট, তাই তো? এটা কোথায় আছে স্যার, এটাও তো জানতে হবে। এটা আছে তেলেঙ্গানার যে রাজধানী সেটা হচ্ছে হায়দ্রাবাদ।
তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ, এখানে আছে তোমার গোলকোন্ডা ফোর্ট। ক্লিয়ার? আচ্ছা, এর পাশাপাশি যদি আমরা বলি গোলকোন্ডা ফোর্টের অন্য হায়দ্রাবাদ বা গোলকোন্ডা ফোর্টে ওই জায়গায় তোমরা জানো যে ওই জায়গায় ওই যে কোহিনুর হীরের যে বিজনেসের একটা কেন্দ্র ছিল, কোহিনুর হীরে পাওয়া গেছে, কোলার গোল্ডফিল্ড সেটা আলাদা জিনিস, ওখানে বিজনেসের একটা কেন্দ্র ছিল, এইটুকুন জাস্ট মনে রাখো। তা উত্তর হচ্ছে অপশান এখানে ডি হবে। আচ্ছা, মৌর্য যুগে তোমরা সাঁচি স্তূপার নাম শুনেছো নিশ্চয়ই, মৌর্য যুগে সাঁচি স্তূপা নাম শুনেছো। আচ্ছা, তারপরে ধরো গুপ্ত যুগে তোমরা অজন্তা ইলোরা বা তোমরা বলতে পারো দশাবতার মন্দির এটার নাম শুনেছো। মানে কোন যুগের কোন কোন দু চারটে জিনিস যেগুলো খুব স্পেশালিস্ট, সে স্পেশালিস্ট বা স্পেশাল বলতে পারো, তো সেগুলো আমি একটু বলে দিলাম হালকা করে। ক্লিয়ার? উত্তর হচ্ছে অপশান ডি, যারা করবে তারা একদম ঠিক করবে। চলো আজকে 6 নম্বর কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স কি আছে। জনকল্যাণমূলক প্রকল্পগুলিতে নাগরিক অংশগ্রহণ এবং স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে 2025 সালে কোন রাজ্য সিএম উইথ মি এই উদ্যোগটা চালু করেছে? একবারে পিওর কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এবং উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স। পাঞ্জাব, কেরালা, ওড়িশা না পশ্চিমবঙ্গ? তো কোন রাজ্য জনকল্যাণমূলক নাগরিক অংশগ্রহণ এবং স্বচ্ছতা বৃদ্ধির জন্য এটা উদ্যোগটা নিয়েছে? দেখো, প্রত্যেকটা রাজ্য সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে আরো বেশি এনহ্যান্স করার জন্য, বুস্ট করার জন্য তারা কোনো না কোনো প্রোগ্রাম বা উদ্যোগ নিয়েই থাকে। পশ্চিমবঙ্গ সরকারেরও যেমন দেখবে দুয়ারে সরকার বলে একটা প্রকল্প আছে, কি জনকল্যাণমূলক কাজ করার জন্য, জনসংযোগ বাড়ানোর জন্য। তো তেমনি এখানে বলছে এই সিএম উইথ মি এই উদ্যোগটা কোন রাজ্য সরকার চালু করেছে? কি হবে উত্তর? উত্তর যারা সি করবে ওড়িশা সরকার এটা করেছে। স্বচ্ছতা বাড়ানো, জনকল্যাণদের পরিষেবা বাড়ানো, এই জিনিসগুলো বজায় রাখার জন্য এই প্রকল্পটা বা এই উদ্যোগটা চালু করেছে কে? ওড়িশা সরকার। আর আমি বললাম পাশাপাশি সমস্ত রাজ্য সরকার, মানে অ্যাপ্রক্সিমেটলি সমস্ত রাজ্য সরকারই এই জনকল্যাণমূলক প্রকল্পগুলোর জন্য এখন কিন্তু অনেক বেশি উদ্যোগী হয়েছে। ক্লিয়ার? তো উত্তর হবে অপশান সি। চলো আজকের 7 নম্বর কোয়েশ্চেন কি বলছে। 7 নম্বর কোয়েশ্চেন বলছে গোয়া মুক্তি দিবস বা গোয়া লিবারেশন ডে, এটা পর্তুগিজ শাসন থেকে গোয়ার যে মুক্তির স্মরণে প্রতি বছর কোন তারিখে পালিত হয়? খুব ভালো কোশ্চেন। তোমরা জেনারেলি জেনে থাকবে যে গোয়া পর্তুগিজদের হাত থেকে পুরোপুরি ইন্ডিয়ার হাতে আসতে বেশ কয়েক বছর, স্বাধীনতার বেশ কয়েক বছর সময় লেগে গেছিল। তাও আমি সালটা বলে দিই, 1961-এ হয়েছিল অপারেশন বিজয়। ঠিক আছে? অপারেশন বিজয়ের মাধ্যমে আমরা বহু দিনের পর্তুগিজ শাসনের অবসান ঘটিয়ে সেটা পুরোপুরিভাবে ইন্ডিয়ানদের দখলে নিই। ঠিক আছে? কারণ তোমরা জানো সেই পর্তুগিজ শাসন শুরু হয়েছিল 1497-98 সালে যখন ভাস্কো দা গামা এসেছিল। তারপরে ইংরেজ, ডাচ সবাই চলে গেছে, পর্তুগিজরা সবাই শেষে গেছে। কবে? 1961। তো সেটাই হচ্ছে অপারেশন বিজয়ের মাধ্যমে। ক্লিয়ার? তো বলতে হবে কোন বছর, প্রতি বছর কোন তারিখে পালিত হয়। বছরটা তো বলে দিলাম 1961-এ, কিন্তু তারিখটা হচ্ছে মনে রেখো একটু 19শে ডিসেম্বর। 19শে ডিসেম্বর 1961 থেকে এই ডেটাকে পালন করা হচ্ছে গোয়া লিবারেশন ডে। কেন না? পর্তুগিজদের হাত থেকে ভারতীয়দের হাতে পুরোপুরি হ্যান্ড ওভার হয়, সেই জন্য। ক্লিয়ার? আচ্ছা, প্রথম দিকে গোয়া কিন্তু একটা ইউনিয়ন টেরিটরি ছিল, পরে এটা রাজ্য হিসাবে, পূর্ণ রাজ্য হিসাবে তকমা পায়। সেটা কবে না? সেটা মনে রাখবে একটু 30শে মে 1987, অর্থাৎ 30শে মে 1987 থেকে গোয়া হচ্ছে অ্যাজ এ রাজ্য হিসাবে ওকে ট্রিট করা হয়। আগে ছিল ইউটি, এখন হচ্ছে রাজ্য। এই দিন এবার 15ই আগস্ট তোমরা বলবে ওটা ভারতের স্বাধীনতা দিবস, তোমরা জানো। 30শে মে এই যে ডেটা বললাম, 30শে মে গোয়ার সম্পর্কে যেহেতু সম্পর্কিত, এই জন্য 30শে মে ডেটটা আমি জানিয়ে দিলাম। ক্লিয়ার? চলো আমরা আজকে নেক্সট কোয়েশ্চেনে আসি। 8 নম্বর কোয়েশ্চেন, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন, যে একটা সংস্থা, সেই সংস্থার পক্ষ থেকে 2025 সালে কোন বিমানবন্দরকে সেরা আন্তর্জাতিক বিমানবন্দরের তকমা দেওয়া হয়েছে? ঠিক আছে? এই সংস্থা ট্রাভেল প্লাস লেজার হচ্ছে ইন্ডিয়া, এই সংস্থাটার পক্ষ থেকে বা এই তোমার পক্ষ থেকে কোন বিমানবন্দরকে সব থেকে বিশ্বের সেরা আন্তর্জাতিক বিমানবন্দর? তাহলে সেরা আন্তর্জাতিক বিমানবন্দর এটা কখন দেবো তকমা? যখন সেখানে যাত্রী পরিষেবা দুর্দান্ত, যে সেখানে আধুনিক টেকনোলজির ব্যবহার, মানে হাইফাই আধুনিক টেকনোলজির ব্যবহার, সেই সবগুলোকে মাথায় রেখেই, সেই সবগুলোকে বিবেচনার মধ্যে রেখেই তবে আমরা তাকে আন্তর্জাতিক বিমানবন্দরের তকমা দেবো নিশ্চয়ই। 4টে অপশানের মধ্যে তোমার কি মনে হচ্ছে সেটা উত্তর দাও। আমি বলে দিই উত্তরটা কি হবে। উত্তর হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। একটা ছবিও তোমাদের আমি দেখাবো, দেখো ছবিটা একটু দেখে নাও। ছবিটা যদি দেখাই, এ দেখো চাঙ্গি বিমানবন্দরের একটা লুক বাইরে থেকে, এই হচ্ছে তার লুকটা, একটু দেখে নাও ব্যাপারটা। তো এই বিমানবন্দরটা হচ্ছে সেরা আন্তর্জাতিক বিমানবন্দরের তকমা পেয়েছে, মানে যেখানে হাইফাই
হাইফাই ব্যবস্থা, মানে মডার্ন যে আধুনিক যে ব্যবস্থা, যাত্রী পরিষেবার ক্ষেত্রেও যত কিছু আধুনিকতার ছোঁয়া আছে এই বিমানবন্দরের মধ্যে পরিষেবা দেওয়ার কাঠামো রয়েছে। সেই জন্য উত্তর হবে অপশান কি বি। এটা কারেন্ট অ্যাফেয়ার্স, তোমাদের বাবা মনে রাখতেই হবে। চলো আজকের 9 নম্বর কোয়েশ্চেনে আসি। 9 নম্বর কোশ্চেন হচ্ছে, বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ যা সম্প্রতি চিতা আবাসন হিসাবে গড়ে তোলার অনুমোদন পেয়েছে মধ্যপ্রদেশের কোন জেলায় অবস্থিত? দেখো প্রশ্নের উত্তরটা বলার আগে আমি বলে দিই, মধ্যপ্রদেশ এমন একটা রাজ্য যাকে টাইগার স্টেট বলা হয়। এটা নিশ্চয়ই তোমরা জানো, টাইগার স্টেট। ঠিক আছে, কেন না মধ্যপ্রদেশের বেশিরভাগ যত ন্যাশনাল পার্ক আছে সেখানে টাইগার রিজার্ভের সংখ্যাটা সব থেকে বেশি। যদি তুমি 2022-এর সেন্সাস দেখো এদের, তো সেক্ষেত্রে দেখবে 785টা সম্ভবত টাইগারের সংখ্যা ছিল 22-এর সেন্সাস, এখন নিশ্চয়ই বেড়ে গেছে। তো টাইগার স্টেট বলা হয়, সব থেকে বেশি টাইগারের সংখ্যা কোথায়? মধ্যপ্রদেশে। তো সেখানেই একটা টাইগার রিজার্ভ হচ্ছে বীরাঙ্গনা দুর্গাবতী টাইগার রিজার্ভ। তো বলতে হবে মধ্যপ্রদেশের এটা কোন জেলা। দেখো কতটা ট্রিকি কোয়েশ্চেন, তুমি সব কিছু পড়ে গেছো কিন্তু তোমাকে জিজ্ঞেস করেছে জেলা, এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, তো সেটা তোমাকে জেলা জিজ্ঞেস করেছে। তো দেখো কতটা ডিপে তোমাকে পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স কত ডিপলি পড়তে হবে, তবে তুমি উত্তর দিতে পারবে। 4টে জেলার, দেখো পার্টিকুলার মধ্যপ্রদেশের 4টে জেলার এখানে নাম আছে, তুমি বলো এটা কি হবে। ঠিক আছে, তো আমি বলে দিই, এখানে সাগর বলে একটা ডিস্ট্রিক্ট আছে মধ্যপ্রদেশের সাগর, তো সেইখানে তোমার কিন্তু এই টাইগার রিজার্ভটা গড়ে তোলা হয়েছে। ক্লিয়ার? এর পাশাপাশি মধ্যপ্রদেশে দেখো তোমরা আরো জানো যে আছে বান্ধবগড় ন্যাশনাল পার্ক, বান্ধবগড় নাম শুনেছো, পান্নার নাম শুনেছো, কানহা নাম শুনেছো নিশ্চয়ই। ঠিক আছে, পেঞ্চ, তো এই সবই কিন্তু সমস্ত ন্যাশনাল পার্ক বা তোমার বলতে পারো টাইগার রিজার্ভ যে সেন্টার, সব কিছু মধ্যপ্রদেশে আছে, যার জন্য একে টাইগার স্টেটও বলা হয়, এমপিকে। ক্লিয়ার? তাহলে উত্তর হবে অপশান সি। যারা করবে তারা একদম উত্তরটা ঠিক করবে। চলো আজকের 10 নম্বর কোয়েশ্চেন তোমাদের জন্য কি আছে। 2025 সালের এফআইডি এই যে সংস্থাটা দাবা বিশ্বকাপ কোন দেশে আয়োজন করেছিল? যেমন দেখবে ক্রিকেট বিশ্বকাপে ক্রিকেটের সর্বোচ্চ যে গভর্নিং বডি সেটা হচ্ছে আইসিসি, তাই তো? তো তেমনি দাবাকে যারা পরিচালনা করেন যে বোর্ডটার নাম হচ্ছে এফআইডিই, এই বোর্ডটা। তো সেটা 2025 সালে এই আয়োজন করেছিল কোথায়? বিশ্ব যে দাবার কম্পিটিশন সেটা আয়োজন করেছিল কোথায়? 4টে অপশান, চীন, ভারত, ইতালি নাকি কানাডা। তো 2025 সালে মনে রাখবে এটা ভারতেই আয়োজন হয়েছিল, ভারতে। ঠিক আছে, ভারতের কোথায় তাও বলে দিই, পার্টিকুলার স্টেট যদি বলো তাহলে সেটা হচ্ছে গোয়া। ভারতের গোয়াতে আয়োজন হয়েছিল এই সংস্থাটার হেডকোয়ার্টারও অনেক সময় পরীক্ষায় চলে আসে। এই সংস্থাটার হেডকোয়ার্টার বাংলায় যদি বলো সেটা হচ্ছে লুসান, সুইজারল্যান্ডে পড়বে। ঠিক আছে, সুইজারল্যান্ডের লুসানে পড়বে এর হেডকোয়ার্টার। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে অপশান বি। দাবার যে ওয়ার্ল্ড কাপ 2025 সালে সেটা হচ্ছে ইন্ডিয়াতে হয়েছিল 2025-এ। ক্লিয়ার? চলো হেডকোয়ার্টারও বলে দিলাম। আজকে 11 নম্বর কোশ্চেন কি আছে, 2025 সালের নভেম্বরে G20 20তম বৈঠক কোথায় আয়োজিত হয়েছিল? G20 এমন একটা বিশ্বের লিডারদের একটা গোষ্ঠী, যে গোষ্ঠীর যে সামিটটা হয় সেই সামিটটা কিন্তু ওয়ার্ল্ডে একটা এফেক্ট পড়ে। প্রত্যেক বছরই কিন্তু G20 মিটিং হয়, জেনারেলি ডিসেম্বর বা নভেম্বর মাসে মিটিংটা হয়। তো 2025 সালে যে মিটিংটা হয়েছিল, সামিটটা হয়েছিল, সেটা কোথায় হয়েছিল? 4টে অপশান দেওয়া আছে তোমাদের জন্য, কি বলো উত্তর কি হবে? তোমাদের কি মনে হচ্ছে উত্তর? তা উত্তর যদি বলে নিউ দিল্লি, ভুল বলছো, উত্তর হবে অপশান সি অর্থাৎ জোহেনেসবার্গ, যেটা হচ্ছে সাউথ আফ্রিকাতে। তো সাউথ আফ্রিকার জোহেনেসবার্গে হয়েছে তোমার 2025-এ G20-র বৈঠক। ক্লিয়ার? 2026-এ স্যার কোথায় হবে এটাও বলে দিই। 2026 আমি বললাম জেনারেলি নভেম্বর ডিসেম্বরে হয়ে থাকে, 2026-এ ডিসেম্বরেই হবে। কোথায় হবে? আমেরিকাতে হবে। ঠিক আছে, 2024-এ কোথায় হয়েছিল একটু মনে রাখো পাশাপাশি। 2025 বলে দিলাম, 2024-এ হয়েছিল ব্রাজিলে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা 2023 সালে হয়েছিল ইন্ডিয়াতে। 2023 সালে হয়েছিল ইন্ডিয়াতে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা। ইন্ডিয়াতে 2023-এ হয়েছিল G20 মিটিং, 24-এ হয়েছিল ব্রাজিলে, 25-এ হলো জোহেনেসবার্গ, আর 26-এ হবে এবারে আমেরিকা, যেটা নভেম্বর ডিসেম্বর মাসে। তো পাশাপাশি 3-4টে, যেহেতু এটা যথেষ্ট গুরুত্ব আছে, এখানে নানান জিনিস নিয়ে আলোচনা করা হয়, পরিবেশ থেকে শুরু করে তোমার জ্বালানি সংকট, যুদ্ধের যে শান্তি বজায় রাখা, নানান রকম বিশ্ব লিডাররা সেখানে উপস্থিত থাকেন, উপস্থিত রেখে কোনো না কোনো একটা কনক্লুশন করেন বিভিন্ন বিষয়ে, তার উপর কাজ শুরু হয়। ক্লিয়ার? তো উত্তর হচ্ছে অপশান সি, এখানে উত্তর হবে। চলো নেক্সট আমরা চলে আসি 12 নম্বর কোয়েশ্চেনে। ইতিহাস থেকে কোয়েশ্চেন রেখেছি, আলাউদ্দিন খিলজির দক্ষিণ ভারত অভিযান কার নেতৃত্বে মূলত সফল হয়েছিল? তার মানে আলাউদ্দিন খিলজির দক্ষিণ ভারত অভিযানকালে কে নেতৃত্ব দিয়েছিল, সফল হয়েছিল, মানে কার দ্বারা নেতৃত্ব হয়েছিল, কার সেনাপতি কে ছিল? তা দেখো 4টে অপশান কি হবে, অপশানের মধ্যে উত্তর কি হবে? অপশান বি অর্থাৎ মালিক কাফুর।
মালিক কাফুর আলাউদ্দিন খিলজির প্রধান সেনাপতি ছিল। তো তার নেতৃত্বেই মূলত তুমি দক্ষিণ ভারত তার জয়, দক্ষিণ ভারতের মধ্যে ধরো দেবগিরি আছে, তারপরে ধরো মাদুরাই, ওই সমস্ত জায়গা ওই মালিক কাফুরের নেতৃত্বেই কিন্তু অ্যাকচুয়ালি সফল হয়েছিল আলাউদ্দিন খিলজি। তাহলে উত্তর হবে কি অপশান বি। বাকি অপশানগুলো একটু দেখবো। গাজী মালিক কাকে বলে ইতিহাসে? গিয়াসউদ্দিন তুগলক, তারই নাম হচ্ছে গাজী মালিক গিয়াসউদ্দিন। ক্লিয়ার? তো তার যে ছেলে তার নাম হচ্ছে কি, মানে গিয়াসউদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্রের নাম হচ্ছে উলুগ খাঁ, আর খিজির খাঁকে আলাউদ্দিন খলজির পুত্র, আলাউদ্দিন খলজির পুত্র ছিল হচ্ছে খিজির খাঁ। ক্লিয়ার? যিনি অবশ্য চিতোরের শাসক ছিলেন, চিতোরের শাসক ছিলেন, এক সময় চিতোরের শাসক ছিলেন। ওকে, তাহলে খিজির খাঁকে যিনি হচ্ছেন আলাউদ্দিন খলজির পুত্র, চিতোরের শাসক ছিলেন। উলুগ খাঁ হচ্ছে গাজী মালিক অর্থাৎ গিয়াসউদ্দিন তুগলকের জ্যেষ্ঠ পুত্র বলে দিলাম, আর গাজী মালিক হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক বংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে, চলো উত্তর কি হবে? অপশান বি। নেক্সট আমরা 13 নম্বর কোয়েশ্চেনে আসবো। 13 নম্বর কোয়েশ্চেনটা দেখো সংবিধানের কোয়েশ্চেনে রেখেছি, কারণ সব টাইপের তোমাকে কোয়েশ্চেন পড়ে যেতে হবে, প্র্যাকটিস করতে হবে। দেখো 13 নম্বর কোয়েশ্চেন কি বলছে, সংবিধানের অধীনে তফসিলি জাতি অর্থাৎ শিডিউল কাস্টদের জন্য প্রদত্ত সুরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় তদন্ত করার সাংবিধানিক ক্ষমতা কোন সংস্থার হাতে রয়েছে? একটু ট্রিকি কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ। দেখো তার মানে বলতে চাইছি যে তফসিলি যারা জাতি তাদের যে সুরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়ে তদন্ত করার জন্য সংবিধান তাদের অধিকার দিয়েছে অবশ্যই, কিন্তু কোন কমিশন? 4টে অপশন দেওয়া আছে, তা কি হবে? তফসিলি জাতিদের প্রদত্ত সুরক্ষা সংক্রান্ত বিষয়, তার মানে উত্তর কি হবে? অপশান তো সি ছাড়া কোনো গতি নেই নাকি, জাতীয় তফসিল জাতি কমিশন, মানে যেটাকে আমরা বলি NCSC, ছোট করে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। তো তাদের সুরক্ষা প্রদান, এটা অবশ্য আর্টিকেল নাম্বার সংবিধানের 338-এ রয়েছে। এটাই যদি ST বলতো তাহলে 338-এর A হতো। ভালো করে বুঝে নাও, SC যেহেতু বলেছে কমিশনটার নাম হচ্ছে NCSC, আর্টিকেল নাম্বার 338-এ, আর যদি ST বলতো তাহলে 338-এর A হতো। ক্লিয়ার? আচ্ছা, এবার বাকি অপশানগুলো একটু দেখি। মানবাধিকার কমিশন, এটাও কিন্তু পরীক্ষায় একবার সম্ভবত এসেছিল। মানবাধিকার কমিশন কবে গঠিত হয় এটা এসেছিল, মনে রাখবে 1903 অর্থাৎ 1993 খ্রিস্টাব্দে ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন গঠিত হয়, এটা মনে রেখো। আর ভারতের নির্বাচন কমিশন, সে তো আর্টিকেল 324-এ আছে, আর্টিকেল 324-এ নির্বাচন কমিশন, তোমার 3 জন মেম্বার থাকা নির্বাচন কমিশনের। ক্লিয়ার? তো এখানে উত্তর কি হবে? অপশান সি। যারা বলবে তারা একদম ঠিক। ভালো করে বুঝে নাও প্রত্যেকটা কোশ্চেন। চলো আজকের 14 নম্বর কোশ্চেন কি বলছে। 14 নম্বর কোশ্চেন বলছে, আবারও পলিটিক্স থেকেই কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনে আছে যে লোক আদালতের গঠন বা কাঠামো কিরূপ। অপশনগুলো তোমরা পড়ো একবার, ভালো করে পড়ে নাও, পড়ে নিয়ে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো যে কি হতে পারে লোক আদালত, যেটাকে আমরা বলি পিপলস কোর্ট। লোক আদালত যেটাকে আমরা বলি কি পিপলস কোর্ট। তো লোক আদালত সম্পর্কে যাদের জ্ঞান নেই তাদের একটু বলে দিই, যাদের নলেজ নেই একটু বলে দেবো, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো কি উত্তর হতে পারে। দেখো পিপলস কোর্ট বলতে কি বোঝায়, জেনারেলি কি হয় না, আমরা যখন কোর্ট কাচারির মধ্যে ব্যাপার কোনো কিছু জিনিসের ইনভলভমেন্ট আমাদের হয় তখন কি একটা দীর্ঘ মেয়াদ লাগে মানে কেসটার ফয়সালা আসতে। তো সেই জন্য সেই সব কেসের তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য, মানে কেস কাচারির যে বিষয়গুলো সেগুলো তাড়াতাড়ি নিষ্পত্তি করার জন্য কতদূর কেসটাকে না টেনে একটা আলোচনার মাধ্যমে সুরাহ করা, একটা আলোচনার মাধ্যমে কেসের সুরাহ করা। সেই জন্য কি করা হয়, মানবাধিকারকে সামনে রেখে, মানবাধিকারকে মাইন্ডে রেখে একজন সমাজকর্মীকেও নিয়োগ করা হয়। তার মানে বলতে চাইছি এটাই যে কেসকে দীর্ঘমেয়াদী না করে আলাপ আলোচনার মাধ্যমে তার নিষ্পত্তি বা সুরাহ করা, তার জন্য মানবাধিকার দিকটাও দেখতে হবে, তার জন্য সমাজকর্মীকে রাখতে হবে। ক্লিয়ার? তাহলে উত্তর হচ্ছে অপশান সি, এখানে উত্তর হবে। দেখো একজন বিচার বিভাগীয় কর্মকর্তা, একজন আইনজীবী আর একজন সমাজকর্মী, এই 3 জনকে নিয়েই কিন্তু কমিটিটা হয়। উত্তর হচ্ছে অপশান সি, যারা করবে তারা একদম ঠিক করবে। ক্লিয়ার? চলো আজকের 15 নম্বর কোশ্চেন কি বলছে দেখি। 15 নম্বর কোশ্চেনে, কোন জলভাগ উপদ্বীপীয় মালভূমি অর্থাৎ পেনিনসুলার প্লেটো পূর্ব ও পশ্চিম দিকে অবস্থিত? কোন জলভাগ আর কি, এখানে জলভাগের দেখো 4টে অপশান দেওয়া আছে, ABCD করে একবার পড়ে নাও। যারা হচ্ছে পেনিনসুলার যে আমাদের অংশটা আছে, আমি ছবি দেখাবো, ছবি দেখলে বুঝতে পারবে। তো সেখানে পূর্ব আর পশ্চিম দিকে আছে কোন কোন জলভাগের কথা বলা হয়েছে। দেখো ছবি যদি দেখি, ছবিটা দেখে আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। দেখো এই হচ্ছে আমাদের পেনিনসুলার পার্টটা। তো পেনিনসুলার পার্টের আমাদের পূর্ব আর পশ্চিম দিকের কোন জলভাগটা রয়েছে এখানে তোমাকে সেইটা
বলতে হবে। দেখো এবার ছবি দেখে কি বুঝতে পারছো? তো এইদিকে কি আছে? আরবিয়ান সি, এইদিকে কি আছে? বে অফ বেঙ্গল। তাহলে অপশানে কি হবে? বঙ্গোপসাগর এবং আরব সাগর। কারণ আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে কি আছে? বঙ্গোপসাগর, আর পশ্চিম দিকে যদি দেখি সেটা হচ্ছে আরবিয়ান সি বা আরো পূর্ব দিকে আছে বে অফ বেঙ্গল আর পশ্চিম দিকে আরব সাগর। কারণ এইটা যদি আমাদের পেনিনসুলার পার্ট হয়, পূর্ব দিকে এদিকে পড়বে, পশ্চিম দিকে এদিকে পড়বে। তো সেই হিসাবে উত্তর কি হবে? বঙ্গোপসাগর এবং আরব সাগর, পূর্ব এবং পশ্চিমে। ক্লিয়ার? চলো নেক্সট পরের কোশ্চেন দেখি, 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলছে, ইতিহাসে ভারত উপমহাদেশের পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে প্রবেশ করা যে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, সাইক্লোনিক ডিস্টারবেন্স, সেটা কোন অঞ্চল থেকে উৎপন্ন হয়? তোমরা দেখে থাকবে যে বিষয়টা কি হয় না, বিষয়টা শীতকালে আমাদের উত্তর পশ্চিম ভারত বা পশ্চিম দিকে কোনো কোনো অংশ দেখবে বৃষ্টিপাত হয় শীতকালে। এমনি সময় যে বৃষ্টিপাত, বর্ষাকালীন বৃষ্টিপাত, সেটার কথা বলছি না, শীতকালীন সময় বৃষ্টিপাতটা হয়। এখন প্রশ্ন হতে পারে ওই জায়গায় বৃষ্টিপাতটা কি করে হচ্ছে, তাই না? তো সেখান থেকে বৃষ্টিপাত হওয়ার জন্য কার প্রভাব থাকে এখানে বলতে হবে। একটা ম্যাপ দেখাই, ম্যাপ দেখলে বুঝতে পারবে। দেখো ম্যাপটা একটু ভালো করে দেখো। তো এই হচ্ছে আমাদের ইন্ডিয়া, ভালো করে দেখো ম্যাপটা, এই হচ্ছে ইন্ডিয়া। তো এইদিকে দেখো পাকিস্তান, ইরান, এইদিকে চলে আসছে বাকি গালফ কান্ট্রি ফান্ট্রি আসবে এইদিকে, জায়গাটা মেডিটেরিয়ান সি, যেটাকে আমরা কি বলি? ভূমধ্যসাগর। তো এই ভূমধ্যসাগরের একটা প্রভাব ওই উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করার জন্য যে শীতকালের বিষয়টা, ভূমধ্যসাগর থেকে জলীয় বাষ্প এইভাবে গিয়ে আমাদের ভারতের যে উত্তর পশ্চিম দিকটা আছে, উত্তর পশ্চিম পার্টটা আছে, সেখানে কিন্তু শীতকালে বৃষ্টিপাত ঘটানোর জন্য মেন দায়ী কি? এই মেডিটেরিয়ান সি থেকে আসা জলীয় বাষ্প, সেটা মেন দায়ী উত্তর পশ্চিম ভারতে। ক্লিয়ার? আর আমাদের যে অন্য জায়গায় যে শীতকালীন বৃষ্টিপাত এই যে তামিলনাড়ুর এই অঞ্চলে হয়, সেটা কি হয় না, বর্ষাকালীন যে বৃষ্টিপাতটা সেটা হিমালয়ের ধাক্কা দিয়ে যখন ফিরে আসে তখন বে অফ বেঙ্গল থেকে জলীয় বাষ্প গ্রহণ করে তারপরে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত ঘটায়। কিন্তু এই জায়গায় বৃষ্টিপাত ঘটানোর জন্য দায়ী হচ্ছে এই সুদূর মেডিটেরিয়ান সি থেকে আসা জলীয় বাষ্প। ক্লিয়ার? তাহলে উত্তরটা এখানে কি হবে? ভূমধ্যসাগর বা মেডিটেরিয়ান সি, অপশান হচ্ছে এ উত্তর হবে। চলো আমরা আজকে 17 নম্বর কোশ্চেনে আসি। কোন বিদেশি পর্যটকের মতে যে দিল্লির মানুষ সুলতানকে গালিগালাজ ভরা চিঠি লিখত, যার কারণে সুলতান তাদের শাস্তি দেওয়ার জন্য রাজধানী স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন? দেখো চারটে অপশান যেই দেখবে তোমার মাথায় কিন্তু চলে আসবে যে রাজার নামটা কি, বা রাজার নামটা মাথায় চলে আসবে। কিন্তু এখানে বলেছে রাজার নাম নয়, কোন বিদেশি পর্যটক এই বিষয়টা বর্ণনা করেছেন যে হ্যাঁ এরকম একটা সিদ্ধান্তের জন্য এরকম একটা ঘটনা ঘটতো। তো তোমাকে চারটে, তো দেখো রাজধানী স্থানান্তরের যে বিষয়টা তোমরা মাথায় চলে আসবে যে স্যার মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা বলা হয় তাকে, রাজধানী স্থানান্তরের বিষয়ে বিভিন্ন ডিসিশন নিয়েছিলেন বা আরো অন্যান্য ক্ষেত্রের জন্য। কিন্তু এখানে বলছে কার বর্ণনায় এই বিষয়টা উঠে এসেছে, আমরা জানতে পেরেছি কার বর্ণনায়। চারটে অপশান এখানে দেওয়া আছে, খুব ভালো করে যদি অপশানগুলো দেখে তাকাও, একমাত্র ইবন বতুতা যদি বলো, ইবন বতুতা ইনি কিন্তু মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে আফ্রিকার মরক্কো থেকে এসেছিলেন। তো ইনি নিশ্চয়ই লিখবেন মোহাম্মদ বিন তুগলক অনেক কাছ থেকে দেখার এক্সপিরিয়েন্স কার? ইবন বতুতা নিশ্চয়ই। তো তিনি তার বই যেটা আছে কিতাবুর রহিলা বা কিতাবুর বা রহিলা যেটা আছে, তো সেই বইয়েতে তিনি এটা লিখেছেন যে দিল্লির মানুষ সুলতানকে মানে এক প্রকার তোমার উড়ো চিঠি বা থ্রেট দিত। কেন না, রাজধানী স্থানান্তরের যখন ডিসিশনটা হয় সেজন্য সুলতান ঘুরে প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজটা করেছিল, যে তিনি রাজধানীকে খালি করার পারমিশন দিয়েছিলেন, যার জন্য মানুষজন প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। এই যে সমস্ত ডিসকাশন সেটা ইবন বতুতা তার বইয়ে লিখে গেছেন। ক্লিয়ার? তাহলে উত্তর হবে অপশান সি। অবভিয়াসলি অপশান কি হবে? অপশান সি উত্তর হবে। এবার বাকি যদি অপশান দেখি, দেখো ইসামি ইনি ছিলেন বাহমনি যখন সাম্রাজ্য ছিল, বাহমনি সাম্রাজ্য সাউথে, তো সেই সময়কার কবি বলতে পারো বা ওই সময়কার ঐতিহাসিকও বলতে পারো, সেই সময়কার বাহমনি সাম্রাজ্যে। ক্লিয়ার? আচ্ছা অল বিরুনি কার সময় এসেছিলেন না, গজনীর সুলতান মামুদ, গজনীর সুলতান যে মামুদ বা মামুদের সময় হচ্ছে গজনীর সুলতান অল বিরুনি এসেছিলেন। তার লেখা যে বইটার নাম কি বলতো? তহকক-ই-হিন্দ বা কিতাবুল হিন্দ, সেটা হচ্ছে অল বিরুনির লেখা। আর হাসাম নিজামি ইনিও একজন ছিলেন ওই সময় ঐতিহাসিক, তো এনার লেখা হচ্ছে তাজ উল মাসির। ঠিক আছে, এনার লেখাও একটা বিখ্যাত বই এটা। ক্লিয়ার? তাহলে উত্তর কি হবে? অপশান সি। প্রত্যেকটা জিনিস আমি ডিসকাস করে দিলাম, তোমরা যদি মনে হয় আর একবার জিনিসটা দেখা তাহলে পজ করবে বা ব্যাক করে আর একবার শুনে নিও, প্রত্যেকটা ইনফরমেশন দরকার হলে নোট করে নিও, কাজে লাগবে। চলো আজকের 18 নম্বর কোশ্চেন কি আছে, পরিবেশের ওপর সবুজ বিপ্লব অর্থাৎ গ্রিন রেভলিউশনের গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রভাব কি ছিল? দেখো কতটা ট্রিকি কোশ্চেন, যে গ্রিন রেভলিউশনে তার আমরা জানি পজিটিভ প্রভাবই বেশি, কারণ গ্রিন রেভলিউশনের ফলে ধান, গম, আদার ফসলের যে উৎপাদন বেড়ে গেছিল, যার জন্য ডক্টর স্বামীনাথনকে আমরা ভারতরত্ন পুরস্কার কৃষিতে তিনি অসামান্য অবদান দিয়ে মানে ছাপ রেখেছিলেন, তার জন্য দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। কিন্তু এখানে বলছে নেতিবাচক প্রভাব কি? ক্লিয়ার? চারটি অপশান দেখো, চারটে অপশান দেখে নাও। ডিফরেস্টেশন, সয়েল ইরোশন, ইনক্রিজ ইন এয়ার পলিউশন, নাকি ডিপ্লেশন অফ দ্য ওজোন লেয়ার।
চারটি অপশন। তো তোমার কি মনে হতে পারে ওজোন লেয়ার? এটা তো হবে না, কি করে হবে, এটা তো হবে না। বায়ু দূষণ, এটাও যাচ্ছে না, তাহলে দুটোর মধ্যে একটা। কিন্তু সব থেকে প্রমিনেন্ট যে উত্তরটা হবে এইটা হচ্ছে অপশন বি, অর্থাৎ সয়েল ইরোশন। তো স্যার কিভাবে হবে, গ্রিন রেভলিউশন হচ্ছে সয়েল ইরোশন কিভাবে সম্পর্ক, ব্যাপারটা বোঝো। ধরো গ্রিন রেভলিউশনের ফলে আমাদের কি হয়, প্রচুর পরিমাণে রাসায়নিক সার আমরা ব্যবহার করেছি, কীটনাশক আমরা ব্যবহার করছি। যখন গ্রিন রেভলিউশন ভারতে এলো, তার মানে প্রচুর পরিমাণে ফসল উৎপন্ন হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে। তো তার জন্য আমাকে কীটনাশক ব্যবহার করতে হচ্ছে, রাসায়নিক সার ব্যবহার করতে হচ্ছে। জমির যে স্বাভাবিক ছন্দ, জমির যে স্বাভাবিক উর্বরতা, সেটা কি কমছে, ধীরে ধীরে কমছে। তার ফলে মাটির বা জমির তার ক্ষয়টা আস্তে আস্তে বাড়ছে। এটা হবে একমাত্র নেতিবাচক প্রমিনেন্ট উত্তর। বন উজাড় হবে, বন জঙ্গল কেটে সেখানে চাষবাস হয়েছে, নিশ্চয়ই হয়েছে, কিন্তু সব থেকে মারাত্মক ক্ষতি যেটা হয়েছে, নেতিবাচক দিক, সেটা হচ্ছে অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। চলো নেক্সট 19 নাম্বার কোশ্চেন কি বলছে, অর্থনীতি থেকে কোশ্চেন রেখেছি। 1 ফেব্রুয়ারি 2026-এ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন টানা কতবারের মতো ভারতে সাধারণ বাজেট পেশ করলেন? তোমরা সকলেই জানো ভারতের বর্তমান যিনি অর্থমন্ত্রী আছেন নির্মলা সীতারামন, অর্থমন্ত্রী আছেন শ্রীমতী নির্মলা সীতারামন। দেখো তিনি টানা কতবার বাজেট পেশ করলেন। তো 2026 সাল অনুযায়ী টানা তিনি 9 বার বাজেট পাস করলেন, টানা 9 বার। এই রেকর্ড এখনো পর্যন্ত কারোর নেই, এখনো পর্যন্ত কারোর নেই। এর আগে ছিল মোরারজি দেশাই, যার রেকর্ড অবশ্য আছে 10 বার, 10 বারের রেকর্ড আছে, কিন্তু টানা 10 বার নয়, টানা ছিল তার মানে এক টানা ছিল 6 বার। ঠিক আছে, তাহলে টানা হিসাবে বলে একেবারে বললে তাহলে কিন্তু হবে রেকর্ড নির্মলা সীতারামনের, সেটা হচ্ছে 9 বার। কিন্তু ওভারঅল সব থেকে বেশি হলে মোরারজি দেশাই, কতবার? 10 বার। তার মানে 2027 সালে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যদি বাজেট পেশ করেন, তাহলে কিন্তু মোরারজি দেশাইকে সঙ্গে তার রেকর্ডটা সেম হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে উত্তর হচ্ছে এখানে 9 বার। আর মোরারজি দেশাই কিভাবে যুক্ত সেটাও বলে দিলাম। চলো আজকে এই সেশনের লাস্ট কোয়েশ্চেন কি আছে তোমাদের জন্য, যে 20টা কোশ্চেন এনেছিলাম তার লাস্ট কোয়েশ্চেন। এটাও অবশ্য ওয়ান টাইপ অফ বাজেট থেকেই কোশ্চেন রেখেছি 2026 সালে। তো দেখো 2026 সালের যে বাজেট অনুযায়ী অর্থবর্ষ 2026-27-এ ভারত সরকারের মোট ব্যয় কত, অর্থাৎ 2026 সালের জন্য মোট ব্যয় ভারত সরকার কত বরাদ্দ করেছে। চারটে অপশন, এটা কিন্তু একবারে ডেটা নির্ভর, তোমাকে ডেটা মনে রাখতেই হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। দেখো এর উত্তর কি হবে, যারা বাজেট খুব ভালো করে লক্ষ্য করেছো, পড়েছো ডেটা, তারা নিশ্চয়ই জানো যে ভারত সরকার 53.5 লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে 2026-27-এর মোট ব্যয় হিসাবে। কিসে ব্যয় হবে স্যার? ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, রোড, রেল, সমস্ত একটা ভারতবর্ষের তো একটা দেশের ডেভেলপমেন্টের জন্য যথেষ্ট খরচ হয়। তো সেই খরচের মোট ব্যয় যে হিসাব রাখা হয়েছে এটা, তাহলে দিনের দিন আগের বছরের থেকে এটা নিশ্চয়ই বৃদ্ধি করেছে, অবশ্যই বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, প্রত্যেক বছরই ধরে নাও এটা বৃদ্ধিই পাবে, ডেভেলপমেন্টের দিক থেকে যদি আমাদের উন্নত করতে হয়। তাহলে অপশান হচ্ছে কত, এইটা হচ্ছে রাখা হচ্ছে 2026-27 অর্থবর্ষের জন্য সরকারের মোট ব্যয় হিসাবে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। আরেকটা জিনিস বলে দিই, আমাদের জেনারেলি এখন যে বাজেট পেশ হয়, বাজেট পেশের ডেট যেটা মনে রাখবে, সবসময় মনে রাখবে 1 ফেব্রুয়ারি। আগে এটা হতো ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকের দিকে, কিন্তু রিসেন্ট ধরো তুমি ধরে নাও মোটামুটি 10 বছর ধরে এটা মোটামুটি 1 ফেব্রুয়ারি ফিক্স ডেট করা হয়েছে। সেটা রবিবার হলেও হবে, আদার্স ডে হলেও হবে, রবিবার হলেও বাজেট পেশ হয়েছে। ক্লিয়ার? তো উত্তর হচ্ছে তোমার উত্তর তো এখানে বি হবে, আর 1 ফেব্রুয়ারি হচ্ছে বাজেট পেশের দিন, বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। চলো আজকের এই সেশনে 20টা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ জিএ এবং সি এর কোশ্চেন ছিল। এই ধরনের কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো, আমাদের সাথে প্র্যাকটিস করতে থাকো, এবং নিজেরাও নিজেদের বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। এই 20টা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করে কে কত নাম্বার পেলে সেটা দরকার হলে তোমরা কমেন্ট সেকশনে জানাও। পাখির চোখ করে আরআরবি গ্রুপ ডি বা রেলের অন্যান্য পরীক্ষার জন্য তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে যাও, তাহলে তোমরা কিন্তু সফল অবশ্যই হবে। ক্লিয়ার? চলো অন্যদিন আরেকটা সেশনে তোমাদের সঙ্গে নিশ্চয়ই এই ধরনের কোশ্চেন আবারও আমি আনবো। তোমরা আমাদের সাথে থেকো। ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ক্লিয়ার? থ্যাংক ইউ।